আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাধীনতা বিরোধী ও সরকার সৃষ্ট দুটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, বলছেন হাফিজউদ্দিন। এদিকে সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, বলছেন তারেক রহমান। জানাবো, সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না, বলছেন রেজাউল করিম। জামাতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ এবং সর্বশেষ জানাবো, সার্বিক আমদানি বাড়লেও মূলধনী পণ্যে কমেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতা বিরোধী ও সরকার সৃষ্ট দুটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, বলছেন হাফিজউদ্দিন। স্বাধীনতা বিরোধী ও সরকারের সৃষ্ট দুটি রাজনৈতিক দল শুধু পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে অভিযোগ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন। হাফিজউদ্দিন বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা নতুন নতুন তত্ত্ব আনছে। পিআর নিয়ে ধূম্রজল সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাই অনেকেই ওই সময় নির্বাচন চায় না। জনগণ বিএনপিকে ক্ষমতায় আনলে তাদের খেদমত করবে বলেও উল্লেখ করেন তিনি। হাফিজ বলেন, যাদের নিবন্ধন হয়নি তারা দলকে নির্বাচন হতে দেওয়া যাবে না। জামাতে ইসলামী সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা হতে দেবে না, বরং একটি মৌলবাদী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করতে চায়। হাফিজউদ্দিন অভিযোগ করেন, দেশের মানুষের জন্য যাদের কোনো ত্যাগ নেই তারাই নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের যে চর্চা, এই চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগ করেন, নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে গণতন্ত্রের উত্তরণ সংকটে পড়বে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ ঘোচানোর বার্তা দিয়ে তারেক রহমান বলেন, ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পদত্যাগ এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের অবমাননার শামিল। গণতান্ত্রিক ইনসাফভিত্তিক দেশ গড়ার মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ শোধ করা এখন সময়ের দাবি। কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতি মনোযোগী হওয়ার প্রতি জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারায় রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা কথা বলার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতি ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না, বলছেন রেজাউল করিম। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে এবং সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম বলেন, দেশে যখন আগুনের মতো জ্বলছিল তখন ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল অন্যায়, খুন খারাপি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করে, তাহলে আমরা পরিষ্কার করছি, আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলা জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। তিনি বলেন, বিগত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পদ্ধতি সংস্কারই হলো সংস্কারের প্রধান লক্ষ্য। সেই সংস্কারটাই হলো বিশ্বের বহু দেশের মতো পিআর পদ্ধতির নির্বাচন। এর মাধ্যমে বহু দেশের শান্তি এসেছে। কালো টাকা, দৌরাত্ম্য, মাস্তানি, সন্ত্রাস বন্ধ করার একমাত্র উপায় হলো পিআর পদ্ধতির নির্বাচন। বিভিন্ন জরিপে উঠে আসছে যে অধিকাংশ মানুষই পিআর চায়। পিআর আজকে দেশের সকল ধারার মানুষের দাবিতে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দৃঢ়তার সঙ্গে বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে জুলাই সনদের আইনি স্বীকৃতি কেউ দিয়ে দেবে সেটা
আশার গুড়েবালি। সবাইকে আহ্বান জানাবো টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি আধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে। আমরা রাজপথ ছাড়ছি না। জামাতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 19 আগস্ট রাতে সংগঠনটির নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকারটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আইআরআই প্রতিনিধি দলে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রামার ম্যানেজার অমিতাভ ঘোষ। জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে 2024 সালের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট, বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সার্বিক আমদানি বাড়লেও মূলধনী পণ্যে কমেছে। গত 2024-25 অর্থবছরের সামগ্রিক আমদানি ব্যয় বেড়েছে 2.5% মতো। ভোগ্যপণ্য এবং খাদ্যশস্যের আমদানি বেড়েছে, তবে কমেছে মূলধনী পণ্য আমদানি। গত অর্থবছরে মূলধনী পণ্যের আমদানি 10% কমেছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে 19%-এর বেশি। রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে বিনিয়োগ গতি না থাকার এর কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থবছরে দেশে মোট $6,835 কোটি পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরে আমদানি পরিমাণ ছিল $6,672 কোটি। আমদানি বেড়েছে $163 কোটি, যা 2.44%। ডলার সংকট সহ বিভিন্ন কারণে 2023-24 অর্থবছর যেখানে আমদানি কমেছিল 10.61%। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024-25 অর্থবছরে চালের আমদানি সবচেয়ে বেড়েছে। গত অর্থবছর $68.24 কোটি চাল আমদানি হয়েছে, আগের অর্থবছরের তুলনায়, যা প্রায় 26 গুণ বেশি। এর আগে অর্থবছরে $2.54 কোটি চাল আমদানি হয়। তবে গমের আমদানি 20% কমে $165 কোটি নেমেছে। ভোজ্য তেলের আমদানি প্রায় 24% বেড়ে $271 কোটি হয়েছে। ডালের আমদানি বেড়েছে 34% বেশি, তবে মশলার আমদানি 4.5% কমে $46 কোটি নেমেছে। চিনির আমদানিও 4.5% কমে $164 কোটি নেমেছে। গত অর্থবছরে তৈরি পোশাক সংশ্লিষ্ট পণ্যের আমদানি 10% বেড়ে $1,844 কোটি হয়েছে। টেক্সটাইল সংশ্লিষ্ট কাঁচামালের আমদানি 16% বেড়ে $896 কোটি হয়েছে। সুতা আমদানি 12.30% বেড়ে $632 কোটি হয়েছে। তবে পেট্রোলিয়াম পণ্যের আমদানি 16% কমে $514 কোটি নেমেছে। অপরিশোধিত পেট্রোলিয়ামের আমদানি প্রায় 34% কমে $62 কোটি হয়েছে। তুলা আমদানি 4.30% কমে $346 কোটি নেমেছে। সব মিলিয়ে মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে 2.70%। ব্যাংকাররা জানান, রাজনৈতিক অস্থিরতা, বিদ্যুৎ গ্যাসের সংকট, উচ্চ সুদ সহ বিভিন্ন কারণে আমদানি প্রবৃদ্ধি এখন কম। কেন্দ্রীয় ব্যাংক জিডিপি প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি জোর দিচ্ছে, যে কারণে মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘর থেকে 1 অঙ্কের ঘরে নামলেও নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখেছে। মূল্যস্ফীতি 7%-এর নিচে না নামা পর্যন্ত নীতি সুদ হার কমানো হবে না বলে দিয়েছেন গভর্নর। এ সময় ব্যাংক খাত সংস্কারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার অর্থ পাচারকারীদের চিহ্নিত করা এবং তা ফেরত আনতে কাজ করছে বর্তমান সরকার। বিগত সরকারের সময় অর্থ পাচারের শীর্ষ সন্দেহভাজন শেখ হাসিনা পরিবার ও 10 ব্যবসায়ী গ্রুপের বিষয়ে যৌথ তদন্ত চলমান আছে। আমদানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে জোর তদারকি রয়েছে। সংশ্লিষ্টরা জানান, 2020 সালের করোনা পরবর্তী অর্থনীতিতে বাড়তি চাহিদা তৈরি হয়। এরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে ব্যবসায়ীদের দাবির মুখে বিভিন্ন নীতি সহায়তা দেয় সরকার। আন্তর্জাতিক বাজারে সুদ হার অনেক বাড়লেও দেশে 9% সীমা রাখা হয়। ব্যবসায়ীদের দাবি মেনে কম সুদে ঋণ সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। এতে কম করে দেশ থেকে অর্থ পাচার ব্যাপক বেড়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।